সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুস্মিতা ইয়াসমিন, সহকারী শিক্ষক, মাঝদিয়া উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী, পাবনা। রসায়ন বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থ গঠনের পর্ব 1 শুরু করলাম। দেখো, পদার্থের গঠনে আমি কিছু বেসিক্যালি জিনিসগুলো লিখেছি, যেগুলো জানলে তোমরা কেমিস্ট্রির অনেক কিছু জানতে পারবে, মানে বেসিক জিনিসটা জানতে পারবে। যদি এগুলো না জানতে পারো, বেসিক জিনিসগুলো যদি না জানতে পারো, তাহলে দেখা যাবে যে কেমিস্ট্রির অনেক কিছুই তোমার কাছে সবসময় একটা দুর্বলতা থেকে যাবে, কোনো কিছুই অতটা ভালোভাবে বুঝতে পারবে না। তো সেরকমই কয়েকটা জিনিস আমি লিখেছি, আজকে আমি তোমাদেরকে এগুলো বোঝাবো। দেখো, প্রথমে হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থটা কি? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। তো পৃথিবীতে এ পর্যন্ত 158টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে আমি কয়েকটা লিখি, যেমন হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, এগুলা প্রত্যেকটাই মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আরো অন্য পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন দেখো, H2O, এই পানিকে যদি আমি ভাঙি, তাহলে দেখা যাবে এখানে আমি দুইটা মৌল পাচ্ছি, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এটা হবে যৌগিক পদার্থ। এবার আসি পরমাণু ও অণু। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলিক পদার্থ কোনটা? যেরকম হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষুদ্রতম কণা হলো H, তাহলে এটা হবে একটা পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। অণু কাকে বলে? দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অণু গঠিত হয়। তাহলে হাইড্রোজেন একটা পরমাণু, আরেকটা যদি আমি হাইড্রোজেনের একটা পরমাণু দেই, তাহলে দুইটা মিলে কি হবে? হাইড্রোজেনের একটা অণু। এটাকে বলা হয় হাইড্রোজেনের একটা অণু। আবার ধরো, কার্বন যোগ অক্সিজেনের দুইটা পরমাণু মিলে কি হবে? কার্বন ডাই অক্সাইডের একটা অণু গঠিত হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দুইটা সমজাতীয় পরমাণু মিলেই হয় না, ভিন্ন জাতীয় পরমাণু মিলেও একটা অণু গঠিত হয়। এবার দেখো, মৌলের প্রতীক। মৌলের প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় মৌলের প্রতীক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ইংরেজি সংক্ষিপ্ত রূপ হলো হাইড্রোজেনের প্রতীক। এখানে হাইড্রোজেনের প্রতীক হলো ক্যাপিটাল লেটার H। আবার যেমন ধরো কার্বন, কার্বনের ইংরেজি নামের প্রথম অক্ষর আছে C, অর্থাৎ কার্বনের সংক্ষিপ্ত রূপ বা কার্বনের প্রতীক হলো C। আবার দেখো ক্লোরিন, ক্লোরিনেরও ইংরেজি নামের কি প্রথম অক্ষর C, এক্ষেত্রেও C, এক্ষেত্রেও C। তাহলে এটা আমি ক্লোরিন কি করে প্রকাশ করব? যদি দেখো যে দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হচ্ছে, তাহলে একটা মৌলকে শুধু এই প্রথম অক্ষরটা রাখতে হবে একটা মৌল প্রকাশের ক্ষেত্রে, আর অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রে দুইটা অক্ষর লিখতে হবে, যার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, দ্বিতীয় অক্ষরটা স্মল লেটার হবে। ঠিক একইভাবে ক্লোরিনের প্রতীক হবে Cl, অর্থাৎ এখানে দেখো দুইটা অক্ষর আছে, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার আর দ্বিতীয় অক্ষরটা হলো স্মল লেটার। আবার ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রেও ক্যালসিয়ামের প্রতীক হবে Ca। এবার দেখো, আরেকটা কথা, আমি তো তোমাদেরকে ওগুলা ইংরেজি নামের ক্ষেত্রে দেখালাম। যেমন সোডিয়াম, সোডিয়ামের প্রতীক হলো Na। Na কিভাবে আসলো? সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়ামের সংক্ষিপ্ত রূপ Na, এই Na কে বলা হয় সোডিয়ামের প্রতীক। এবার দেখো সংকেত, সংকেত কাকে বলে? কোন মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয়, কোন মৌলের বা যৌগের অণুর সংকেতকে, মানে
কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপটা হলো সংকেত। যেরকম হাইড্রোজেনের একটা অণু, এটা হলো হাইড্রোজেনের সংকেত। যেরকম পানির একটা অণু, এটা হলো কি, এটা একটা যৌগ, যদিও এটা একটা যৌগ, আবার এটা কি পানির সংকেত। অর্থাৎ কি বলা যায়, সংকেত। কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। এবার দেখো পরমাণুর ভেতরের কণা। পরমাণুর ভেতরে কয়টা কণা থাকে? আমরা জানি পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? পদার্থকে ভাঙলে অণু আর কি পাওয়া যায়? পরমাণু। পরমাণুকে ভাঙলে আবার কি পাওয়া যায়? পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়, নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করা হয়। এখন ইলেকট্রন হলো নেগেটিভ চার্জযুক্ত, প্রোটন হলো পজিটিভ চার্জযুক্ত, আর নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ। এখন ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হলো -1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনেরও একই চার্জ, শুধু এটা হবে কি পজিটিভ, অর্থাৎ +1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর যেহেতু নিউট্রনে কোনো চার্জ নেই, সেহেতু এটা হলো, এর ভ্যালুটা হবে 0। এবার দেখো ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের তুলনায় অতি নগণ্য, অর্থাৎ ইলেকট্রনের ভরটা প্রোটন আর নিউট্রনের থেকে কম, অর্থাৎ ইলেকট্রনের থেকে প্রোটন আর নিউট্রনের ভর বেশি। ইলেকট্রনের ভর কত? 9.110 × 10⁻⁻28 গ্রাম। প্রোটনের ভর কত? 1.673 × 10⁻⁻24 গ্রাম। দেখো এখানে আছে 10⁻⁻28 আর এখানে আছে 10⁻⁻24। এখানকার পাওয়ার যত কমবে তত বুঝতে হবে যে এর ভ্যালুটা বেশি, অর্থাৎ এখানে ইলেকট্রনের ভরের থেকে প্রোটনের ভরটা বেশি। আবার নিউট্রনের ভর হলো 1.675 × 10⁻⁻24 গ্রাম, অর্থাৎ নিউট্রনের ক্ষেত্রে দেখা যায় যে প্রোটনের থেকে সামান্য বেশি। এবার দেখো ইলেকট্রনের আপেক্ষিক আধান। ইলেকট্রনের আপেক্ষিক আধান কত হবে? যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, তাই ইলেকট্রনের আপেক্ষিক আধান হবে -1। আবার পজিটিভ কখন হবে? প্রোটনের বেলায়, যেহেতু প্রোটন হলো পজিটিভ চার্জ যুক্ত, আর নিউট্রন যেহেতু চার্জ নিরপেক্ষ, সেহেতু এর আপেক্ষিক আধান হবে 0। আবার ইলেকট্রনের আপেক্ষিক ভর। আমরা জানি যে প্রোটন আর নিউট্রনের থেকে ইলেকট্রনের ভর অনেক কম, এজন্য ইলেকট্রনের আপেক্ষিক ভরকে 0 ধরা হয়, প্রোটনের আপেক্ষিক ভরকে 1 ধরা হয়, নিউট্রনের আপেক্ষিক ভরকে 1 ধরা হয়। এবার দেখো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা থাকে। পর্যায় সারণীতে মৌলগুলো দেখবা যে একটার পর একটা সব সিরিয়াল নাম্বারে করা আছে। যেরকম হাইড্রোজেনের পরে হিলিয়াম আছে, তারপরে হাইড্রোজেনের সিরিয়াল নাম্বার 1, হিলিয়ামের সিরিয়াল নাম্বার 2, অর্থাৎ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2। প্রোটন সংখ্যা যা, পারমাণবিক সংখ্যাও তাই। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো কত? 11। আর পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়ে। পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এবার আসি ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখন কোনো একটা মৌলের প্রতীক যদি x হয়, তাহলে এই প্রতীকের নিচে বাম পাশে কি থাকে? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর এই প্রতীকের উপরে বাম পাশে ভর সংখ্যা থাকে। যেমন একটা উদাহরণ দেই, এখানে যদি একটা মৌল সোডিয়াম হয়, সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, আর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 11।
অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দেওয়া যায় তাহলে কি হবে নিউট্রন সংখ্যা বের হবে অর্থাৎ নিউট্রন সংখ্যা ইকুয়াল টু Z মাইনাস A অর্থাৎ A মাইনাস Z অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে আর ভর সংখ্যা কিভাবে পাওয়া যাবে A সমান প্রোটন অর্থাৎ P প্লাস N ভর সংখ্যা পাওয়া যাবে P প্লাস N অর্থাৎ প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ করলে ভর সংখ্যা পাওয়া যাবে আর এখানে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে কিন্তু কখনো যদি দেখো যে সোডিয়াম এখানে উপরে প্লাস আছে তাহলে কি বুঝতে হবে এখানে যদি পারমাণবিক সংখ্যা 11 থাকে আমরা জানি কোন মৌলের কি কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সব সময়ই সমান তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এখানে দেখো প্রোটন সংখ্যা কত আছে 11 তাহলে ইলেকট্রন সংখ্যাও 11 থাকবে কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা 11টি থাকবে না কারণ এখানে একটা প্লাস বলতে বোঝায় যে একটা ইলেকট্রন দান করছে তাহলে একটা ইলেকট্রন যদি দান করে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কি তোমার বাদ হয়ে যাবে তখন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 10 আবার যদি এখানে কখনো 2 প্লাস থাকে তাহলে 2 প্লাস বলতে বোঝায় যে সোডিয়াম দুইটা ইলেকট্রন দান করছে তখন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কত 9 অর্থাৎ এই 11 থেকে দুইটা ইলেকট্রন বাদ যাবে তো পর্ব 1 আজ এই পর্যন্তই পর্ব 2 আবারও অন্য একটা টপিক নিয়ে তোমাদের সাথে আবার উপস্থিত হব সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ